আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের একটি কোর্স শুরু হতে যাচ্ছে। সো সেই কোর্সটি হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার কোর্স। আজকে হলো লেকচার নাম্বার 1। আজকে আমরা লেকচার নাম্বার 1-এ যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা শিখব সেটি হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন। তো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবো একটা সেন্টেন্সের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকবে আর কখন আমরা কতগুলো শব্দ সমষ্টিকে একটি বাক্য বলবো। আমরা আজকে একটা সেন্টেন্সের প্যাটার্ন সম্পর্কে জানব, একটা সেন্টেন্সের সংজ্ঞা সম্পর্কে পূর্ণ ধারণা পাবো ইনশাআল্লাহ। সো শুরু করা যাক। দেখেন, আমরা যদি এই বিষয়টা যদি আজকে শিখতে চাই, আমাদেরকে প্রথমে জানতে হবে সেন্টেন্স কাকে বলে। মনে রাখবেন, সেন্টেন্স হলো এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। এই যে সংজ্ঞাটা আমি এখানে লিখেছি, এই সংজ্ঞার মধ্যে আমাদের কিছু বিষয় বুঝার আছে। একটি হচ্ছে সাজানো থাকবে, এখানে হচ্ছে যে একটা হচ্ছে সাজানো থাকবে, যেটাকে ইংরেজিতে বলা হবে কারেক্ট অর্ডার, যথাযথ শৃঙ্খলা থাকবে, যথাযথ শৃঙ্খলা থাকতে হবে। আপনি কয়েকটি শব্দকে একত্রে বসিয়ে দিলে যদি এর মধ্যে যদি একটা কারেক্ট অর্ডার না থাকে তাহলে সেটাকে কখনো আপনি বাক্য বলতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে শব্দ গুচ্ছ হতে হবে, অর্থাৎ এখানে একের অধিক শব্দ থাকতে হবে, একের অধিক শব্দ মিলেই একটা বাক্য তৈরি হবে। সো শব্দগুচ্ছকে আমরা বলতে পারবো কারেক্ট কম্বিনেশন অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছ। এরপরে আমরা পেলাম পূর্ণাঙ্গ অর্থ। আমি এই সংজ্ঞাটি ভেঙে ভেঙে বলতে গেলে তিনটি জিনিস পাচ্ছি। একটি হচ্ছে শব্দগুচ্ছগুলো সাজানো থাকবে, শব্দগুচ্ছ থাকবে, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে। যদি কোনো একটা বাক্যের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য থেকে কোনো একটি বৈশিষ্ট্যের অভাব দেখা যায় তাহলে এটি কখনো একটি বাক্য হবে না। দেখেন, আমি যদি আপনাদেরকে এই যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সেই তিনটি বৈশিষ্ট্যকে যদি আমি উদাহরণের মাধ্যমে যদি আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেমন কমপ্লিটনেস অফ সেন্স, যার অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ অর্থ। সো আমি যদি বলি বাড়ি যাই, বাড়ি যাই। এরপরে 2 নম্বরে যদি বলি আমি সে ভাত। 3 নম্বরে যদি বলি আমি মাঠে রহিম, মাঠে রহিম। আমি এখানে 3টি শব্দগুচ্ছ লিখেছি। আমরা দেখব এই যে পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে কিনা। বাড়ি যাই এর ইংরেজি হচ্ছে বাড়ি যাই এর ইংরেজি হচ্ছে গোস হোম, গোস হোম। এরপরে সে ভাত ইংরেজি হচ্ছে হি রাইস। এরপরে মাঠে রহিম ইংরেজি হচ্ছে ইন দ্য ফিল্ড রহিম। আমরা এখানে শব্দগুচ্ছ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে যে এখানে সাজানো আছে সেটাও দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস যেটা নেই সেটি হচ্ছে যে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেনি। সো আমি যদি বলি সে বাড়ি যায়, সে ভাত খায়, রহিম মাঠে খেলে, আমি যদি এভাবে বলি তাহলে বাক্যটির অর্থ পূর্ণাঙ্গতা পাবে। সো তখন এটি একটি বাক্য হবে। এখন দেখেন, আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে বৈশিষ্ট্য ক্লিয়ার করি, সেটা হচ্ছে কারেক্ট অর্ডার। অর্থাৎ আপনি একটি বাক্যের মধ্যে সাবজেক্ট কোথায় হবে, ভার্ব কোথায় হবে এবং বাকি অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলো কোথায় হবে সেটি আপনাকে জানতে হবে। কারণ একটি বাক্যের মধ্যে আপনি কোথায় সাবজেক্ট হবে, কোথায় ভার্ব হবে, কোথায় অন্যান্য অংশগুলো হবে সেটা যদি না জানেন তাহলে আপনি একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে পারবেন না। আমি যদি বলি, যেমন ধরেন যাই বাড়ি, আমি যদি বলি যাই বাড়ি সে, এরপরে আমি যদি বলি ভাত সে খায়, ভাত সে খায়। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, এরপর হচ্ছে 3 নাম্বার। এখন আমি যদি বলি
মাঠে রহিম খেলে, মাঠে রহিম খেলে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে বাক্যটিতে একটা অর্থ দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু বাক্যের কর্তা, ক্রিয়া, অন্যান্য অংশগুলো যে জায়গায় বসার কথা সেখানে অবশ্যই বসে নাই। আমি যদি বলি যাই বাড়ি, সে না বলে আমি যদি বলি সে বাড়ি যাই। এরপরে আমি যদি বলি ভাত সে খায়, সেটা না বলে আমি যদি বলি সে ভাত খায়। মাঠে রহিম খেলে, এই কথাটি না বলে যদি আমি যদি বলি রহিম মাঠে খেলে, তাহলে বাক্যটি দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ আপনি যদি কারেক্ট অর্ডার ব্যবহার করেন তাহলে আপনার বাক্য পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে। এরপরে হচ্ছে কম্বিনেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ বাক্য হতে হলে এখানে শব্দগুচ্ছ হতে হবে। শব্দগুচ্ছ মানে হচ্ছে একের অধিক শব্দের সমন্বয় হতে হবে। আশা করি আপনারা বাক্যের যে বা সেন্টেন্সের যে প্রধান প্রধান তিনটি বৈশিষ্ট্য বা ফিচার্স রয়েছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ বাক্য হতে হলে সাজানো হতে হবে, কারেক্ট অর্ডার হতে হবে, শব্দগুচ্ছ থাকতে হবে, কম্বিনেশন অফ ওয়ার্ডস হতে হবে, এরপর হচ্ছে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে, অর্থাৎ কমপ্লিটনেস অফ সেন্স হতে হবে। যদি এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি বৈশিষ্ট্যের ল্যাকিং পাওয়া যায় তাহলে এটি একটি বাক্য কখনো হবে না। এখন আমরা একটি বাক্যের মধ্যে কোন কোন উপাদানগুলো থাকে সেগুলো আমরা একটু দেখব। সো দেখা যাক। আমি এখানে দেখেন একটি সেন্টেন্সের মধ্যে যে উপাদানসমূহ থাকতে পারে সেগুলো লিখে রেখেছি। সো সেটি হচ্ছে একটি বাক্যের মধ্যে অবশ্যই সাবজেক্ট থাকবে, একটি বাক্যের মধ্যে অবশ্যই সাবজেক্ট থাকবে। দ্বিতীয় হচ্ছে যে ভার্ব থাকতে হবে। মনে রাখবেন ভার্বকে বাক্যের প্রাণ বলা হয়, অর্থাৎ ভার্ব ইজ আ হার্ট অফ আ সেন্টেন্স। ভার্ব হলো একটি বাক্যের প্রাণ। অবজেক্ট থাকবে, অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। এখন আমরা একটি একটি করে বাক্য দেখব। দেখেন একটি বাক্যের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা নয়, এখানে এক্সটেনশন থাকতে পারে, আমি যদি একটা উদাহরণ দেখি, যেমন রহিম প্লেস ক্রিকেট। রহিম প্লেস ক্রিকেট। দেখেন আমরা এখানে রহিম হচ্ছে একটা সাবজেক্ট, প্লেস হলো ভার্ব, অর্থাৎ সাবজেক্টও পেয়েছি, ভার্বও পেয়েছি। ক্রিকেট সেটি কি আমি একটু পরে আলোচনা করছি। এরপরে আমি এখানে লিখেছি, তাহলে আমরা এই দুটোটা ক্লিয়ার করেছি। এরপর আমি বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্ট না দিয়ে আমি একটা বিষয় দিচ্ছি, সেটা হচ্ছে অবজেক্ট দিচ্ছি। অর্থাৎ আমি এখানে পাশে যে স্ট্রাকচারগুলো লিখছি এটা হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন থাকতে পারে। এখন আমরা দেখব সাবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হিসেবেও থাকতে পারে বা এই স্ট্রাকচারও থাকতে পারে। যেমন আমি যদি বলি রহিম প্লেস ক্রিকেট। দেখেন এখন এখানে রহিমটা হচ্ছে সাবজেক্ট, প্লেসটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। মনে রাখবেন আপনি যদি ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন এবং যদি উত্তর পেয়ে থাকেন তাহলে সেটি হচ্ছে অবজেক্ট। সো ক্রিকেট হচ্ছে এখানে অবজেক্ট, অর্থাৎ রহিম কি খেলে, রহিম ক্রিকেট খেলে। আজকে এখানে ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এরপর হচ্ছে অ্যাডভার্ব। আমি যদি বলি এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, এই স্ট্রাকচারও একটা সেন্টেন্স গঠিত হতে পারে। আমি যদি বলি রহিম প্লেস ক্রিকেট ওয়েল। রহিম ভালো ক্রিকেট খেলে। এখানে আমরা এটা সাবজেক্ট, এটা হচ্ছে আপনার ভার্ব, এটা হচ্ছে আপনার অবজেক্ট, এবং এই যে ওয়েল আছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অর্থাৎ এটা ক্রিয়াকে বিশেষায়িত করার জন্য এসেছে। সো এটাকে আমরা অ্যাডভার্ব বলবো।
এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সাবজেক্ট থাকতে পারে প্লাস ভার্ব থাকতে পারে প্লাস অ্যাডজেক্টিভ থাকতে পারে। যদি আমি বলি রহিম ইজ হ্যান্ডসাম, রহিম ইজ হ্যান্ডসাম অর্থ হলো এখানে রহিমটা হচ্ছে যে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ হলো সুদর্শন। রহিম সুদর্শন। তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটা স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচার, তিনটা স্ট্রাকচার, চারটা স্ট্রাকচার দেখলাম। এখন আমরা দেখব নাউন। সাবজেক্টের পরে ভার্ব থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে একটা নাউন থাকবে। আমি যদি বলি রহিম ইজ আ গুড প্লেয়ার, রহিম ইজ আ গুড প্লেয়ার। এই যে দেখেন এখানে প্লেয়ার আছে, এই প্লেয়ারটা হচ্ছে একটা নাউন, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন থাকতে পারে। এরপর হচ্ছে আমরা আসবো একদম অবশেষে আছে আমাদের কমপ্লিমেন্ট। এখন আমি যদি বলি এখানে দেখেন সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট থাকবে। এখন দেখেন আমি যদি আপনাদেরকে একটু বলি, এই যে সাকিব ইজ আ ক্রিকেট প্লেয়ার, সাকিব ইজ আ ক্রিকেট প্লেয়ার। দেখেন এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এই স্ট্রাকচারে আমি একটা বাক্য লিখেছি, সেটা হচ্ছে সাকিব ইজ আ ক্রিকেট প্লেয়ার। এখানে কমপ্লিমেন্ট মানে কি জানতে হবে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টের অন্য একটি পরিচয়। সাকিব যে কথা, ক্রিকেট প্লেয়ার একই কথা, অর্থাৎ সাকিবের অন্য একটি পরিচয় হচ্ছে সে একজন ক্রিকেট খেলোয়াড়। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে সেন্টেন্স কাকে বলে, এরপরে হচ্ছে যে একটা সেন্টেন্সের প্রধান প্রধান কয়টি বৈশিষ্ট্য থাকতে পারে, আমরা দেখেছি তিনটি বৈশিষ্ট্য থাকতে পারে। একটা হচ্ছে কমপ্লিটনেস অফ সেন্স, দ্বিতীয়টি হচ্ছে কারেক্ট অর্ডার, তৃতীয়টি হচ্ছে কম্বিনেশন অফ ওয়ার্ডস। এরপর আমরা একটি সেন্টেন্সের মধ্যে যে উপাদানগুলো অবশ্যই থাকবে বা থাকতে পারে সেগুলো হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে, কমপ্লিমেন্ট থাকবে। এখানে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা স্ট্রাকচার ব্যবহার করেছি। এই স্ট্রাকচারগুলোর সমন্বয়েই আমরা একটা সেন্টেন্সকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রাকচারে দেখতে পাই। সো এরপর আমরা কমপ্লিমেন্ট মানে আলোচনা করেছি। এরপর হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এটি ছিল আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্সের লেকচার নাম্বার 1। এরপর আমরা লেকচার নাম্বার 2 নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।